আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ব্যাংক সমন্বয় বিবরণী, তাই না? জি স্যার। ওকে। জি স্যার। তো ব্যাংক সমন্বয় বিবরণীটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু তোমরা শিক্ষক হতে যাচ্ছ। তো একটু মনোযোগ দিয়ে সবাই দেখবা ক্লাসটা, তাহলে আশা করি তুমি একটা ভালো কনসেপ্ট পাবা এটার উপর। ঠিক আছে? আমরা মূলত ব্যাংক সমন্বয় বিবরণী বলতে কি বুঝি? ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে জি স্যার। যে ব্যাংকের ব্যালেন্সের সাথে আমাদের যে ব্যবসার ব্যালেন্স, ব্যাংকের যে ব্যালেন্স, দুইটার সমন্বয় করা। এখন এটা কি প্রয়োজন হয়? ধরো একটা ব্যাংকে আমাদের কত টাকা আছে সেই হিসাবটাকে আমরা রাখি কিনা, বলো। আমাদের ব্যাংকে কত টাকা জমা আছে সেই হিসাবটা আমরা আমাদের ব্যবসায় একটা খাতার মধ্যে সংরক্ষণ করি কিনা? জি স্যার করি। করি স্যার। করি। এই খাতাটাকে বলা হয় নগদান বহি। কি বলে এটাকে? নগদান বই। নগদান বহি। এবং আমাদের এই অ্যাকাউন্টে কত টাকা আছে এটা ব্যাংক একটা হিসাব মেনটেন করে কিনা? জি জি স্যার। স্যার করে। করে। ব্যাংক যে হিসাবটা মেনটেন করে সেটার নাম হচ্ছে পাসবই। জি স্যার। বুঝতে পারছি? তো এখন দেখা গেল আমরা যেদিন হিসাব ক্লোজ জি করতেছি বা স্যার। আমাদের একটা সার্টেন ডেটে আমরা ব্যাংকের সাথে একটা স্টেটমেন্ট নিলাম। তো সেখানে দেখলাম যে আমাদের নগদান বই অনুযায়ী আমাদের ব্যাংকে ধরো 50,000 টাকা থাকার কথা, কিন্তু আমরা ব্যাংক থেকে যে স্টেটমেন্ট আনলাম সেখানে দেখলাম যে আমাদের ব্যাংকে জমা আছে 45,000 টাকা। তাইলে এখানে একটা গরমিল পাওয়া যায় যে নগদান বইয়ের সাথে পাস বইয়ের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের মধ্যে একটা গরমিল পাওয়া যায়। এখন এই গরমিলটা বিভিন্ন কারণে হতে পারে। এই কারণগুলো খুঁজে বের করে, এই কারণগুলো সমন্বয় করে দেখা যে আমাদের আসলে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে যে গরমিলটা আছে, এই গরমিলটা আসলে কোনো ভুল না বা এখানে কোনো কারচুপি না, যে এটা একটা মাত্র সিস্টেমের কারণে এই কাজটা হয়েছে। যেমন ধরো আমি একজনকে চেক দিছি, আমার অ্যাকাউন্ট থেকে চেক দিছি, ভাই তুমি টাকা পাইবা, টাকাটা নিয়ে যাও। এখন এই চেকটা দেওয়ার সাথে সাথে বলো তো আমি আমার আমার খাতায় অর্থাৎ নগদান বইতে আমি কি করছি? এই টাকাটা মাইনাস করে দিছি। কি করছি? শুনতে পাচ্ছ সবাই? সবাই কি শুনতে জি পাচ্ছ? স্যার। হ্যাঁ, আমরা নগদান বইতে এটা মাইনাস করে দিই। নেটওয়ার্কের একটু সমস্যা সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? স্যার সাউন্ড একটু সমস্যা, মানে নেট কানেকশনে আচ্ছা, সাউন্ডটা কম আসতেছে? মাঝে জি মধ্যে স্যার। হয়ে যায়। মাঝে মাঝে হচ্ছে স্যার। স্যার, আটকে আটকে যাচ্ছে যায়। কেটে কেটে আপনার আসছে। কথা। আচ্ছা, জি কেটে স্যার। কেটে আসতেছে না? এখন কি শুনতে পাচ্ছ ক্লিয়ার? না তাও স্যার। সমস্যা। এখনো সমস্যা? জি স্যার। এই নেটের একটা ইস্যু বড় ধরনের হয়ে দাঁড়াচ্ছে, সন্ধ্যাবেলা হলে এখন নেট প্রবলেম শুরু করে। স্যার ওকে স্যার নাও, এখন ঠিক আছে। প্লিজ কন্টিনিউ। সন্ধ্যা হলে নেটের প্রবলেমটা শুরু হয়। আচ্ছা, তো এখন এই যে আমাদের অ্যাকাউন্টের সাথে ব্যাংকের যে অ্যাকাউন্ট, ব্যাংকের যে হিসাব, সেটার যে গরমিল, সেটাকে এখন আমাদের সমন্বয় করে দেখতে হয় যে আসলে এখানে কোনো মানে সমস্যা আছে কিনা, বা কোনো ভুল হয়েছে কিনা, বা কোনো কারচুপি হয়েছে কিনা, সেটা আমাদের একটু চেক করতে হয়। এই চেক করাটাই মূলত হচ্ছে ব্যাংক সমন্বয় বিভাগ।
তো এখন এই ব্যাংক সমন্বয় বিবরণের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা কিছু চার্ট মুখস্থ করি। এই মুখস্থ করে যখন আমরা অঙ্ক শিখতে যাই তখন এই ব্যাংক সমন্বয় বিবরণীটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায় এবং খুব মানে টাফ হয়ে যায় আমাদের জন্য। তখন আমরা এটাকে বুঝতে পারি না এবং অধিকাংশ স্টুডেন্টরা ছাত্র জীবনে এটাকে অ্যাভয়েড করে চলে আসে বা এটা আমরা শিখতেই চাই না। তো জি স্যার। ছাত্ররা অ্যাভয়েড করলে ঠিক আছে, কিন্তু কোনো রকম অন্যটা অল্টারনেটিভ একটা অবলম্বন করে পার হয়ে যেতে পারে, কিন্তু শিক্ষকরা তার অ্যাভয়েড করে যেতে পারবে না, তাই না? তো আমাদের জি ভালো স্যার। করে শিখতে হবে যে ব্যাংক সমন্বয় বিবরণীটা আসলে কিভাবে তৈরি করা হয়। তো আমরা এখানে একটা দেখি যে নগদান বইয়ের ব্যালেন্স এবং পাস বইয়ের ব্যালেন্স, যে পাস বইটা সংরক্ষণ করে ব্যাংক আর নগদান বইটা সংরক্ষণ করে ব্যক্তি। ব্যক্তি, তো বা কারবার। এখন এই দুইটা ব্যালেন্সের মধ্যে যে গড়মিল, আমরা শুধুমাত্র এই গড়মিলটা চেক করে দেখব। এখন এই চেক করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল ম্যানেজ মেথড বা একক জের পদ্ধতি, আরেকটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। একটা হচ্ছে একক জের পদ্ধতি, আরেকটা হচ্ছে কি দ্বৈত জের পদ্ধতি। একক জের পদ্ধতি কি? আমরা নগদান বই বা পাস বইয়ের যে কোনো একটা ব্যালেন্স নিয়ে শুরু করব। শুরু করলে ধরো আমি যদি নগদান বইয়ের ব্যালেন্স নিয়ে শুরু করি, আমি পাস বইয়ের ব্যালেন্সের সাথে আমার ব্যালেন্সটা মিলিয়ে দেখব। এটা হচ্ছে একক জের পদ্ধতি। আর আরেকটা একক জের পদ্ধতি হতে পারে আমি পাস বইয়ের ব্যালেন্স দিয়ে শুরু করলাম, নগদান বইয়ের সাথে মিলিয়ে দেখলাম। এটা হচ্ছে একক জের পদ্ধতি। আর দ্বৈত জের সংশোধন পদ্ধতি হচ্ছে আমি নগদান বইয়ের ব্যালেন্স এবং পাস বইয়ের ব্যালেন্স উভয় ব্যালেন্স নিয়ে ম্যাথটা শুরু করব। এবার যেখানে যেখানে আমার সমস্যাগুলো ইয়া হবে, মানে বের হয়ে আসবে, ওই জায়গাগুলোতে আমি কারেকশন করে দিব। কারেকশন করে দিলে আমাদের দুই দুই পাশের ব্যালেন্সটা সেম হয়ে যাবে। এটা হচ্ছে দ্বৈত জের পদ্ধতি। তার মানে এখানে দুইটা ব্যালেন্স নিয়ে কাজ করতে হয়। আর একক জের পদ্ধতিতে হয় নগদান বই নিয়ে শুরু করলে তুমি পাস বইয়ের সাথে মিলতে হবে, আর পাস বই নিয়ে শুরু করলে নগদান বইয়ের সাথে মিলতে হবে। যে কোনো একটা ব্যালেন্স নিয়ে শুরু করলে আরেকটা ব্যালেন্সের সাথে মিলে যাবে, যদি এখানে কোনো বিশেষ ভুল না থাকে। জি স্যার। তো এই হচ্ছে মূলত একক জের পদ্ধতি এবং দ্বৈত জের পদ্ধতি। এখন আমরা যদি একটা ম্যাথ প্র্যাকটিক্যালি করি তাহলে এই ব্যাপারগুলো আমাদের জন্য একেবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখন ম্যাথ প্র্যাকটিক্যাল করার আগে আমাদের একটা ভালো কনসেপ্ট মনে রাখবা, সেটা হচ্ছে কি খেয়াল করবা। ধরো আমরা নগদান বইয়ের ব্যালেন্স নিয়ে ম্যাথটা শুরু করলাম। এখন এই একক জের পদ্ধতিতে তোমাকে একটা ব্যালেন্সকে মডেল হিসাবে ধরতে হবে। কি হিসাবে ধরতে হবে? মডেল হিসাবে। মডেল হিসাবে ধরতে হবে। তো যখন আমি নগদান বইয়ের ব্যালেন্সকে নিয়ে অঙ্ক শুরু করব, তাহলে আমার মডেল হচ্ছে পাস বই। মডেলকে ফার্স্ট পাস বই। বইয়ের ব্যালেন্স। বুঝতে পারছো? জি স্যার। এখন এই অঙ্কে কোনটা সঠিক করলো কোনটা বেঠিক করলো, এই কনসেপ্ট আমার মাথা থেকে ফেলে দিতে হবে। আমার যে ওকে। কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি নগদান বই নিয়ে শুরু করি, আমার পাস বইয়ের ব্যালেন্সের সাথে আমার এই ব্যালেন্সটা মিলাতে হবে। মিলানোর জন্য প্রয়োজনে আমি যোগ বিয়োগ করব। কিন্তু এই যোগ বিয়োগ করতে গিয়ে অনেক সময় আমরা কি করি, আমাদের বিবেক কাজ করা শুরু করে দেয়। তখন আমরা করি ব্যাংক ভুল করছে, আমি আবার এটা বিয়োগ করে আমি ভুল করব নাকি? তখন কনফিউজড হয়ে যায়, তখন আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণ আর মিলাইতে পারি না। যখন তুমি একক জের পদ্ধতি করবা, তোমার বিবেক বন্ধক দিয়ে দিবা, বিবেক আর রাখা যাবে না সাথে। তোমার টার্গেটই থাকবে তোমার অপোজিশনের সাথে তোমার ব্যালেন্সটা মিলাতে হবে। এই মিলাইতে গিয়ে প্রয়োজনে যোগ বা বিয়োগ যেভাবেই পারো না কেন তোমার মিলাতে হবে, এটা ওর টার্গেট। জি স্যার। এখানে কি ঠিক হলো না ভুল হলো, এই ঠিক ভুলের হিসাব এখানে করা যাবে না, করলে তোমার অঙ্ক মিলাতে পারবে না, তুমি কনফিউজড হয়ে যাবে একটু পর পর। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। আর যদি তুমি পাস বই নিয়ে শুরু করো, তোমার এখানে মডেল হবে কে? নগদান বই। মডেল হবে কে? নগদান বই। নগদান বই। এখন তোমার নগদান বইয়ের সাথে তোমার মিলতে হবে। এখন নগদান বই মডেল, নগদান বইয়ের যে ব্যালেন্স আছে ওই ব্যালেন্সের সাথে মিলানোই তোমার টার্গেট, যোগ বা বিয়োগ করা এটা টার্গেট না। একটা উদাহরণ যদি আমরা বলি এইভাবে, ধরো তোমাকে একটা মানুষের ছবি আঁকতে বলছে। এখন মানুষের ছবি আঁকতে বললে তোমার সামনে একটা মানুষের মডেল লাগবে না?
জি এখন যে মডেলটা তোমার সামনে দাঁড় করা আছে ওই মডেলের কান একটা নেই। এখন তুমি তো জানো কান ছাড়া মানুষ হয় না। এখন তুমি কি করবা বলো, মডেলে একটা আর্টিফিশিয়াল কান লাগাইয়া তারপর ছবিটা আঁকবা, নাকি এক কান ছাড়া ওই ছবিটাই তুমি আঁকবা? তোমাকে এখানে যেহেতু মডেলটা কান ছাড়া মানুষ, তোমাকে কান ছাড়া মানুষের ছবি আঁকতে হবে। আর তুমি যদি মনে করো যে মানুষের আবার কান ছাড়া হয় নাকি, তাহলে তোমার এই মডেলের ছবি আঁকা হবে না। ঠিক সেম মানে পাস বইয়ের সাথে আমি যখন মিলতে যাব, ব্যালেন্সটাকে মিলাতে যাব, তখন আমি কি রাইট করতেছি না রং করতেছি এই হিসাব আমার মাথায় রাখতে যাবে না। আমাকে যেটা করতে হবে, আমাকে পাস বইয়ের ব্যালেন্সের সাথে মিলানোর জন্য ভুল হলে ভুল, ঠিক হলে ঠিক, আমার যোগ বিয়োগ প্রয়োজনে করে নিব আমি। আমি এখানে কোনটা সঠিক কোনটা বেঠিক এই জাস্টিফাই করতে যাব না। জাস্টিফাই করতে গেলেই তোমার একক ব্যক্তি একক জ্যার পদ্ধতি তুমি করতে পারবে না কখনো। এই কনসেপ্টটা মনে রাখবা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্ট, যখন দ্বৈত জ্যার পদ্ধতি করবা তখন তোমার কাছে অপশন আছে, দুইটা জ্যারই তোমার কাছে আছে। তখন তুমি প্রয়োজনে কি করবা, যে জায়গায় সমস্যা ওই জায়গায় ট্রিটমেন্ট দিবা, ওই জায়গায় সলভ করে দিবা। ওকে তখন তোমার এখানে কি আর মিলানোর সুযোগ নাই, এখানে তোমার সলভ করতে হবে। তাহলে বলো, একক জ্যার পদ্ধতি যখন আমরা করব তখন কি আবেগ দিয়ে না বিবেক দিয়ে? আবেগ। বলো। আবেগ দিয়ে আবেগ দিয়ে। আবেগ আর দিয়ে যখন করতে আমরা হবে দ্বৈত স্যার। জ্যার পদ্ধতি করব বিবেক। তখন বিবেক বিবেক দিয়ে করতে লাগবে। হবে। এই জিনিসটা ভালো করে মনে রাখবা। এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেখাবো, তাহলে তোমরা এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবা। দেখো, আমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। জনাব সাজিদ একজন ব্যবসায়ী 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে তার ব্যবসায়ের ব্যাংক হিসাব ও নগদান হিসাবে নিম্নলিখিত তথ্যগুলি পাওয়া গেল। 1, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 32,500 টাকা, আর ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 21,500 টাকা। জনাব সাজিদ তার বইটা হিসাবটা খুলে দেখলো তার ব্যাংকে 32,500 টাকা জমা আছে। এবার উনি ব্যাংক থেকে খবর নিল যে ভাই আমার অ্যাকাউন্টে কত আছে দেখেন তো। আপনার অ্যাকাউন্টে আছে 21,500। এখন তো মাথা গরম হয়ে গেল, কি ব্যাপার 32,500 টাকার কথা 21,500 আছে কেন? তখন উনি এই কারণটা উদ্ঘাটন করতে গেছে। তখন ওনার কাছে অনেকগুলো কারণ সামনে দাঁড়াইলো। এই যে এখানে 2 নাম্বার থেকে শুরু করে 7 নাম্বার পর্যন্ত অনেকগুলো কারণ তার সামনে দাঁড়াইলো, বুঝছি? জি স্যার। এই কারণগুলো দিয়ে এই যে এখানে যে তোমার এই 11,000 টাকার মতো যে গরমিল, এই গরমিলটা আমরা এখন সেট আপ করার চেষ্টা করব। সেটার জন্য আমরা একক জের পদ্ধতিও দেখবো একই অঙ্ক থেকে, আবার দ্বৈত জের পদ্ধতিও আমরা দেখবো একই অঙ্ক থেকে, আবার প্রয়োজনে জাবেদা দাখিলাও দেখাবো। তার মানে এই অঙ্কটা তোমাদের জন্য মডেল হিসাবে থাকবে। তোমরা এখান থেকে এই অঙ্ক থেকেই ডিটেলস কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবা। বুঝতে পারছি? জি স্যার। এখন আমি এটার কোয়েশ্চেনটা পাশে রাখলাম এবং সমাধানটা আমি এখানে করব। প্রথমে একক জের পদ্ধতি করব। এখন একক জের পদ্ধতি করার জন্য আমার কাছে দুইটা ব্যালেন্স আছে, একটা হচ্ছে নগদান বই অনুযায়ী আর একটা হচ্ছে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা, মানে পাস বই অনুযায়ী। তাহলে আমি এখানে পাস বইয়ের ব্যালেন্স বা নগদান বইয়ের ব্যালেন্স যে কোনো একটা ব্যালেন্স নিয়ে শুরু করব আর একটা ব্যালেন্সের সাথে মিলাই দেখব। আমি যদি ব্যাংক জমা অনুযায়ী নগদান বই অনুযায়ী ব্যালেন্সটা নেই, এটা আমার যে রেজাল্ট সেটা দেখবা যে পাস বইয়ের সাথে মিলে, আর পাস বই নিয়ে নিয়ে যদি শুরু করি আমার নগদান বইয়ের সাথে মিলে যাবে। যদি মিলে তাহলে আমার অঙ্ক হয়েছে, না মিললে বুঝতে হবে এখানে ঝামেলা আছে, অঙ্কটা হয়নি। তো এখন আমরা প্রথমে নগদান বই অনুযায়ী ব্যালেন্সটা নেই। নগদান বই অনুযায়ী ব্যালেন্স কত? 32,500। 32,500। এবার তোমরাই আমাকে বলে দিবা যে আমরা আসলে কি করব। আমি তোমাদের শুধু সূত্রটা দেই। আমরা যেটা জি ব্যাংক ব্যালেন্সটা নিয়েছি সেটা হচ্ছে আমার ব্যবসার খাতা। এটা কোন খাতাটা আমার সামনে আছে? ব্যবসায়ের খাতা। সবাই বলো, আমাদের সামনে আছে কোন খাতাটা? ব্যবসায়ের খাতা। ব্যবসার খাতা। ব্যবসার খাতা। ব্যাংকের খাতা কি আমার সামনে আছে? না। না। না না স্যার। আমি ব্যাংকের সাথে ব্যালেন্স, ব্যাংক হচ্ছে আমার টার্গেট, ওর সাথে মিলানো হচ্ছে আমার কাজ। আমার কাছে কোনো জি রেকটিফিকেশন, আমার কাছে কোনো মানে কি সংশোধন, এগুলো আমার কাজ না। আমার কাজ হচ্ছে যে ব্যালেন্সটা আমার সামনে নাই ওটাকে মডেল ধরে ওটার সাথে আমার মিলতে হবে। ক্লিয়ার? জি স্যার। ব্যাংকে যদি ব্যাংকে টাকা বেড়ে থাকে আমি এখানে যোগ করে বাড়াই নিব,
আর ব্যাংকে যদি টাকা কমে থাকে আমি এখানে বিয়োগ করে কমাই নিব। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার সামনে যে বইটা আছে, আমি যে ব্যালেন্স নিয়ে অঙ্কটা শুরু করতেছি, সেটাই হচ্ছে মূলত কি আমার কাজ, সেই বইতেই আমার কাজ। অপোজিট যে হ্যাঁ। বইটা আছে, সেই অপোজিট বইটা হচ্ছে আমার টার্গেট বা ওইটা আমার মডেল, ওটার সাথে আমার মিলতে হবে। এখন ওই জায়গায় মিলার জন্য প্রয়োজন আমি যোগ বিয়োগ করব। কথা ঠিক আছে? জি স্যার। এবার সবাই একটু উত্তর দিবা, আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট 60,000 টাকার 3টি চেকের মধ্যে আমরা পাওনাদারকে 60,000 টাকার 3টা চেক দিছি। হুম। 45,000 টাকার 2টি চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তার মানে 60,000 টাকার চেক দিছি ব্যাংকে পাওনাদারকে। দেওয়ার সাথে সাথে বলো তো, আমি নগদান বইতে কত টাকা মাইনাস করছি? 60,000 60,000। কিন্তু ব্যাংক থেকে তুলছে মাত্র 45,000। 45,000। তাহলে ব্যাংক থেকে মাইনাস হয়েছে কত? 45,000 45,000। তাহলে আমার বই থেকে আমি 60,000 কমাইছি, কিন্তু ব্যাংক কমাইছে 45,000। বলো তো এখন ব্যাংকের সাথে মিলানোর জন্য আমার কি করতে হবে? 15,000 যোগ করতে হবে। 15,000 যোগ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা এখানে যোগ বিয়োগের জন্য দুটো অপশন রাখবো। তাহলে এখন এই 15,000 টাকা আমরা যোগ করে দিলে দেখা গেল আমরা ব্যাংকের সাথে মিলতে পারবো নাকি? জি স্যার। এখন তোমাদের মনে এই জায়গায় প্রশ্ন থাকতে পারে, স্যার পাওনাদার তো টাকা তুলে ফেলবো, আমি আবার যোগ করে ভুল করতে যাবো কেন? এই প্রশ্ন মনের মধ্যে আনা যাবে না। আমার টার্গেট হচ্ছে মিলানো, আমার টার্গেট ভুল না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ। তাহলে এবার আমি এটা যোগ করে দিলাম। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি বা পরিশোধ হয়নি, এটা আদায় না, পরিশোধ হয়নি 15,000 টাকা, এটা লিখতে হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। এটা পরিশোধ লিখে দিবে, আদায় না, পরিশোধ হয়নি 15,000 টাকা, ব্যাস। এবার পরের এন্ট্রিটা শোনো। দেনাদারের নিকট হতে প্রাপ্ত 45,000 টাকার 2টি চেক এবং 20,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও এই হিসাব বছরে শুধুমাত্র প্রাপ্য বিলের টাকা ব্যাংক আদায় করেছে, কিন্তু দেনাদারের টাকাটা এখনো কি করে নাই? বাকি রয়েছে। আদায় করে নাই। তাহলে 45,000 টাকা এখনো আদায় করে নাই ব্যাংক। আচ্ছা বলো তো, আমি যখন ব্যাংকে এই বিল আর চেক গুলো দিলাম, আমি আমার হিসাবে কি করছিলাম? যোগ করছিলাম। যোগ করছিলাম। কিন্তু ব্যাংক যতক্ষণ আদায় করতে পারে নাই ততক্ষণ কি ব্যাংক যোগ করছে? না তাহলে এখন কি না হইছে? স্যার। আমার হিসাবে টাকা বেড়ে রইছে আর ব্যাংকের হিসাবে টাকা কমে রইছে নাকি? জি স্যার। জি, তাহলে এখন আমার ব্যাংকের সাথে মিলতে গেলে কি করতে হবে? দেনাদার টাকা মাইনাস। যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। এই 1,000 টাকাটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখন আমাদের এই যে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি কত? 45,000 টাকা, এটা আমরা বিয়োগ করে দিলাম। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। জি স্যার। 3,000 টাকার একখানা প্রাপ্য বিল 2,500 টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয়েছে। অর্থাৎ 3,000 টাকার প্রাপ্য বিল ব্যাংকের কাছে আমরা বিক্রি করে দিয়েছিলাম 2,500 টাকা। তাহলে বলো তো আমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে? 2,500 টাকা। 2,500। কিন্তু আমরা নগদান বইতে লিখে ফেলছি 3,000 টাকা পুরো লিখে ফেলছি। 3,000 টাকা কি ব্যাংকে যোগ হয়েছে? না না। না তাহলে স্যার। ব্যাংকে যোগ হয়েছে 2,500 আর আমরা যোগ করে রাখছি 3,000। তাহলে ভুল হয়েছে কত? 500। এখন ব্যাংকের সাথে মিলতে গেলে কি করতে হবে? মাইনাস করতে হবে। মাইনাস করে দিতে হবে 500। এই যে 500 টাকা আমরা মাইনাস করে দিব। বুঝা গেছে? জি স্যার। 5 নম্বরে বিনিয়োগের সুদ 15,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। ব্যাংক সরাসরি আদায় করে ফেলছে 15,500 টাকা, আমরা নগদান বই জানি না। তাহলে বলো তো এটার কারণে ব্যাংকের টাকা কি আছে? ব্যাংকে বেড়ে বেড়ে আছে স্যার। বেড়ে গেছে। আমাদের টাকা তো বাড়ে নাই। না। জি এখন স্যার। আমরা কি করব? যোগ করব। স্যার। আমরা এটা যোগ করে এখন বাড়াই দিব। এরপর আদায়ের জন্য 5,500 টাকার চেক ব্যাংকে জমা দিলেও তার নগদানভুক্ত হয়নি। এই এন্ট্রিটা আসলে কেন দিল আমি বুঝলাম না। আদায়ের জন্য ব্যাংকের চেক জমা দেওয়া মানে সাথে সাথে নগদানভুক্ত হবে, এখানে নগদানভুক্ত হয় না কেন আমি বুঝলাম না আসলে। এটা একটা এইচএসসি তে একটা আসা কোয়েশ্চেন। এই জিনিসটা একটু মনে হয় প্রশ্নকর্তাই একটু কনফিউজ ছিল ব্যাপারটা। ঠিক আছে, যাই হোক, এখানে ব্যাপারটা হচ্ছে আদায়ের জন্য 5,500 টাকার চেক আমরা ব্যাংকে জমা দিছি কিন্তু নগদানভুক্ত হয়নি। অর্থাৎ ব্যাংক আদায় করছে কিন্তু আমরা নগদানভুক্ত করি নাই। ব্যাংক আদায় করছে কিন্তু আমরা কি করি নাই? নগদানভুক্ত করি নাই। এটা ধরে ম্যাথটা সমাধান করতে হবে এখানে। স্যার। আচ্ছা, এখন বলো ব্যাংক টাকা আদায় করছে 5,500, আমরা কিন্তু নগদানভুক্ত করি নাই, তাই না? জি স্যার। জি তাহলে আমরা কি করব?
যোগ করবো স্যার। যোগ করে দেবো, এই 5,500 টাকা আমরা যোগ করে দেবো। এরপর ব্যাংক জমার সুদ ছিল 1,000 টাকা এবং ধার্যকৃত চার্জ ছিল 2,500 টাকা, যেটা নগদান মুক্ত হয়নি। ব্যাংক জমা সুদ মানে ব্যাংক জমা দিয়ে আমাদের সুদ দিছে 1,000 টাকা, এটা আমাদের জন্য ব্যাংকের টাকা বেড়ে গেছে। আর চার্জ মানে হচ্ছে ব্যাংক আমাদের কাছ থেকে 2,500 টাকা কেটে নিছে। তাহলে ব্যাংক যে টাকাটা জমা করছে সেটা আমাদের কি করা উচিত? যোগ করতে হবে। যোগ করতে পাঠাই হবে। দেওয়া উচিত। আর ব্যাংক যে টাকাটা কাটছে ওই টাকাটা বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। তাহলে এবার যোগ বিয়োগের কাজ এখানে আমাদের শেষ, সব এন্ট্রির কাজ শেষ। এবার আমরা যোগের আইটেমগুলো যোগ করে এখানে নামাবো। নামানোর পর এখানে ব্যালেন্স আছে 69,500। এবার এখান থেকে বিয়োগের আইটেম 48,000 টাকা আমরা এখানে বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলে কত থাকে? 21,500। 500। এই যে আমাদের দেখো ব্যাংক বিবরণ অনুযায়ী যে উদ্বৃত্ত দেওয়া আছে 21,500, সেই 21,500 সাথে মিলে গেল। এবার তুমি যদি ব্যাংক বিবরণ অনুযায়ী শুরু করো তাহলে তুমি নগদের সাথে ব্যালেন্সটা মিলাইবা, আর মিলাই দিয়ে গেলে দেখবা যে তুমি 21,500 দিয়ে শুরু করলে 32,500 সাথে মিলে যাবে গিয়ে। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এই হচ্ছে একক জের পদ্ধতি। তাহলে একক জের পদ্ধতিতে আমরা যেভাবে অঙ্ক আসুক না কেন, আমাদের একটা জিনিস মনে রাখবা, আমরা নগদান বই অনুযায়ী যে অঙ্ক শুরু করি আমরা ব্যাংকের সাথে মিলাবো। ব্যাংকের উদ্বৃত্ত থাকুক আর না থাকুক, আমাদের কাজ ব্যাংকের সাথে মিলাই দেখা। আর যখন পাস বই অনুযায়ী শুরু করব বা ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যালেন্স দিয়ে শুরু করব, আমাদের টার্গেট হবে আমরা নগদান বইয়ের সাথে মিলাবো। নগদান বইয়ে টাকা বেড়ে থাকলে আমরা যোগ করে দিব, নগদান বইয়ে টাকা যদি কমে থাকে তাহলে আমরা বিয়োগ করে কমায় রাখবো। বুঝছি? জি স্যার। স্যার আমরা যখন পাস বই অনুযায়ী শুরু করবো স্যার, হ্যাঁ, স্যার তখন আমরা নিজেকে ব্যাংকের প্রতিনিধি বা ব্যাংক আমরা ব্যাংকে মনে করবো যে আমি ব্যাংকে বসে আছি, আমার তার মডেল জি হচ্ছে স্যার। নগদান। জি স্যার। এভাবে চিন্তা করবা, ঠিক আছে? অর্থাৎ তুমি ব্যাংকের বইয়ে যোগ বিয়োগ করতে পারতেছো, টার্গেট নগদান বই। জি স্যার। বুঝছি? স্যার। জি স্যার। এবার অনেক সময় তোমাদের একটা কনফিউজড হয় যখন ব্যাংক জমা অতিরিক্ত থাকে। কি থাকে? ব্যাংক জমা তো ব্যাংক জমা অতিরিক্ত। জাস্ট সিম্পল একটা জিনিস হিসাব করবা, তোমার যদি ব্যাংক জমা অতিরিক্ত থাকে, যেমন নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত জায়গায় যদি বলতো ব্যাংক জমা অতিরিক্ত, কি বলা থাকতো? ব্যাংক জমা ব্যাংক। তাহলে তুমি এটাকে মনে মনে কল্পনা করবা এটা পাস বইয়ের ব্যালেন্স। কোন বইয়ের ব্যালেন্স? ফার্স্ট বই। পাস বইয়ের ব্যালেন্স মনে করবা। পাস বইয়ের ব্যালেন্স মনে করে তুমি যোগ বিয়োগ করলে দেখবা যে অটোমেটিকলি অঙ্ক হয়ে যাচ্ছে। বুঝছো? মানে অপোজিটটা চিন্তা করবা, মানে জমা অতিরিক্ত মানে কি, এখানে একটা মাইনাস। ব্যাপারটা বুঝো, জমা অতিরিক্ত মানে এখানে একটা কি মাইনাস, এটা একটা কি মাইনাস। মাইনাস। তাহলে এবার এটার সাথে মাইনাস অ্যাডজাস্ট করলে হয়ে যাচ্ছে। কিন্তু তুমি মনে করবা মাইনাস তো আর অঙ্কে করা যাবে না, তুমি মনে করবা যে তুমি এটা পাস বইয়ের যদি ব্যালেন্স থাকতো কি করতা? পাস বইয়ের ব্যালেন্স থাকলে যাই করতা, ব্যাংক জমা অতিরিক্তের সাথে তোমার তাই করতে হবে এখন। বুঝছি? জি স্যার। আর যদি ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার অতিরিক্ত নিয়ে শুরু করো, তখন তুমি মনে করবা এটা নগদান বই অনুযায়ী কাজ করতেছো, নগদান বইয়ের সাথে যে কাজ ওই কাজটা এখানে করে দিবা, তাহলে অঙ্ক হয়ে যাবে। মানে যখন জমা স্যার থাকে তখন তো আমরা বুঝছি, কিন্তু জমা অতিরিক্ত থাকলে তুমি যে ব্যালেন্স নিয়ে কাজ করতেছো সেই ব্যালেন্সটাকে মডেল বানাইয়া অন্য একটা ব্যালেন্স চিন্তা করবা নিজেকে, তাহলে দেখবা যে তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। বুঝা গেছে? স্যার আবার একটু বলুন স্যার। আবার একটু, যেমন নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা তো আমরা পারি। জি। এখন যদি এটা ব্যাংক জমা অতিরিক্ত থাকতো তাহলে তুমি মনে করতা কি তুমি ব্যাংকে আসো, জি স্যার। তারপর তুমি ওই অনুযায়ী কনসেপ্টে কাজ করো, দেখবা তোমার অঙ্ক হয়ে গেছে। মানে উল্টাটা করবা আর কি, যেটা যোগ করার কথাটা বিয়োগ করবা, যেটা বিয়োগ করার কথাটা যোগ করে দিবা। জি স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে। জি স্যার। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা, স্যার এবার ব্যাংক জমা তো ব্যাংকের জন্য প্লাস, কিন্তু নগদান বই অনুসারে সেটা মাইনাস স্যার। হ্যাঁ, মানে জমা অতিরিক্ত মানে যার যার জন্য এটা মানে তার মাইনাস ফিগার আর কি, অপোজিশন ফিগার। জি স্যার। বুঝছি? তোমার কাছে যদি জমা অতিরিক্ত ব্যালেন্স থাকে তাহলে তুমি মনে করবে যে নর্মালি যে কাজ করার কথা তার উল্টা করবো। জি স্যার। যেমন এই অঙ্কটা তো আমি তোমাদের কোনোটাই বলে দিই না যোগ বিয়োগ, যোগ বিয়োগ কিন্তু তোমরাই বলছো কনসেপ্টের উপর ভিত্তি করে, তাই না? জি স্যার। জি স্যার। তো তোমার কনসেপ্টে যেটা যোগ আসে সেটাকে বিয়োগ করে দিবা, আর যেটা বিয়োগ আসে সেটা যোগ করে দিবা। জি। ওকে, নেক্সট।
এই ম্যাথটা যদি আমরা দ্বৈতজের সংশোধন পদ্ধতি বোথ ব্যালেন্স কারেকশন মেথড যদি করি তাহলে কি করব? তাহলে তোমরা পুরো পৃষ্ঠায় একটা ছক কাটবা, কেমন? পুরো পৃষ্ঠায় একটা ছক কাটার পরে তোমরা এখানে একটা ব্যালেন্স নিয়ে ম্যাথ শুরু করবা। ধরো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত লিখলাম, হুম। এটার সাথে কিছু যোগ বিয়োগের জন্য কিছু জায়গা রাখবা। রাখার পর আবার এখানে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমা এটাও লিখে নিবা, লিখে এবার এটার জন্য যোগ বিয়োগের কিছু জায়গা রাখবা। তাহলে দেখবে তো তোমরা খুব সহজে করতে পারতেছো, ভুল হবে না। ওকে, এবার বলো, এবার কি আমাদের আবেগ কাজ করবে না বিবেক? বিবেক। বিবেক কাজ করবে। আসো বিবেক কাজ করি। ব্যালেন্স গুলো আমরা লিখে ফেলছি। এখন দেখো, পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক 60,000 টাকা, তিনটির মধ্যে 45,000 টাকার চেক ডিসেম্বর মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে। তাহলে পরিশোধিত হয় নাই কত? 15,000। বলো তো, 15,000। এই চেক কি ব্যাংক থেকে যাবে না? হ্যাঁ, 15,000 টাকা। এই চেক কি নগদে ফেরত আসবে না ব্যাংক থেকে নিয়ে যাবে? ব্যাংক থেকে যাবে। ব্যাংক থেকে যাবে। তাহলে এখন আমাদের যেহেতু ব্যাংক থেকে যাবে, আমার কাছে দুইটা ব্যালেন্স আছে, আমি ব্যাংক থেকে মাইনাস করে দিই। স্যার কথাটা বুঝি নাই। বুঝেন নাই? না স্যার, এই আবার যে একটু রিপিট আমি করুন। মানুষকে 60,000 টাকার চেক দিছি, এর মধ্যে 45,000 টাকা মানুষ অলরেডি তুলে নিয়ে গেছে, বাকি 15,000 টাকা এখনো তোলা নাই। এটাই যে কথার অর্থ। হুম। আচ্ছা, এখন আমার এই কথা হচ্ছে, এই 15,000 টাকা কি আমার নগদ মানে আমার কাছে ফেরত আসবে, না কোনো একদিনে ব্যাংক থেকে এই টাকা কেটে নিয়ে যাবে? ব্যাংক থেকে কেউ নিয়ে যাবে স্যার। বলো। ব্যাংক থেকে নিয়ে যাবে। তাহলে আমরা ব্যাংক থেকে এখন কি করবো? এটা ব্যাংক থেকে মাইনাস করবো না নগদের সাথে যোগ করব? ব্যাংক থেকে মাইনাস ব্যাংক করবে। থেকে মাইনাস করে দেবো। ব্যাংক থেকে মাইনাস করে দিলে ঝামেলা মিটে গেল না? জি স্যার। জি স্যার। তাহলে দ্বৈতদের সংশোধন পদ্ধতি হচ্ছে ঝামেলা মিটাই দাও। এই জন্য বলছি, এটা তোমাকে বিবেক কাজ করতে হবে, তুমি কেমনে ঝামেলা মিটাই দিবা এই চিন্তা থাকতে হবে, এখানে মিলানোর কোনো ফ্যাক্টর না। বুঝছি? জি স্যার। আচ্ছা আসি। দেনাদারের নিকট হতে প্রাপ্ত 45,000 টাকা দুটি চেক, 20,000 টাকার একটি প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও একই হিসাব বছরে শুধুমাত্র প্রাপ্য বিলের টাকা ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। তার মানে দেনাদারের যে চেক, সেই চেকটা আদায় হয় নাই, তাই তো? জি স্যার। আচ্ছা বলো তো, এটা কি আদায় হবে না প্রত্যাখ্যাত হবে? হবে। বলো। এই বছর বিল ব্যাংকে জমা দেওয়া হলে এই বছর এটা কি ভবিষ্যতে আদায় হবে না প্রত্যাখ্যাত হবে? ভবিষ্যতে আদায় হতে পারে স্যার। ভবিষ্যতে আদায় হবে, এটাই হচ্ছে বেসিক। প্রত্যাখ্যাত খুব রেয়ার যে কেস, এটা তো সবসময় হয় না। তাহলে এটা কি ভবিষ্যতে কি হবে? আদায় হবে। হবে। তাহলে ভবিষ্যতে আদায় হলে এটা কি ব্যাংকের সাথে যোগ করব না নগদান বইয়ে বিয়োগ করে দিব? ব্যাংকে স্যার যোগ করবে। ব্যাংক যোগ। ব্যাংকের সাথে যোগ করে দিব, এটা আমরা বুঝছি। জি স্যার। জি স্যার। ওকে। 3,000 টাকার একখানি প্রাপ্য বিল ও 2,500 টাকার বাট্টাকরণ করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্য লিপিবদ্ধ করা হয়েছে। এখানে কিন্তু ভুল করে ফেলছে। কে ভুল করছে? নগদান পয়সা। নগদান বই কারেকশন কে করবে? আমি নিজে। এখানে তো আমি তো দুই নগদান সাইডে আছি, আমি তো দুই নগদান সাইডে বই। আছি। স্যার নগদান বই কাজ নগদান বই কারেকশন করবে, তাহলে নগদান বই 500 টাকায় কি করা উচিত? বিয়োগ করা উচিত। বিয়োগ করা উচিত। নগদান বই 500 টাকা বিয়োগ করে দিবে। বিনিয়োগের সুদ 15,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদান ভুক্ত হয়নি। বিনিয়োগের সুদ ব্যাংক সরাসরি আদায় করছে কিন্তু নগদান জানে না। তাহলে এখন নগদান কি করবে বলো? যোগ করতে হবে। যোগ করবে স্যার। নগদান যোগ করে দিবে। আদায়ের জন্য 5,500 টাকার চেক ব্যাংকে জমা দিলেও তা নগদানভুক্ত হয়নি। তার মানে বোঝা যাচ্ছে এটা নগদানভুক্ত হয়নি, মানে এটা ব্যাংক আদায় করে ফেলছে কিন্তু নগদে এখনো লিখে নাই। তাহলে নগদের কি করা উচিত? নগদান লেখা যোগ করবে। লেখা উচিত। তাহলে যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো স্যার। যোগ করবো। তারপর ব্যাংক সুদ দিছে 1,000 টাকা, এটা নগদান কি করবে?
যোগ করবে, যোগ নগদে করবে। যোগ ব্যাংক করবে। আর ব্যাংক যেটা চার্জ 1000 করছে বিয়োগ এটা করবে। নগদ থেকে বাদ দিব। ওটা নগদ থেকে বাদ, কারণ এগুলো নগদান জানে না, ব্যাংক নিজের কাজ নিজে করে ফেলছে, জি নগদান জানে না। তাহলে যোগ বিয়োগের কাজ শেষ। জি স্যার। এরপর জি নগদান স্যার বইয়ের সাথে নগদান বইয়ের যোগের আইটেমগুলো যোগ, বিয়োগের আইটেমগুলো বিয়োগ করার পর ব্যালেন্স আছে 51,500 টাকা। পাইছো? হুম, আবার একটা ব্যাংক বিবরণীর ব্যালেন্সের সাথে ব্যাংকের ব্যালেন্সের সাথে ওর যুগের আইটেম যোগ করার পর বিয়োগের আইটেম বিয়োগ করলে আমাদের ব্যালেন্স আছে 51,500 টাকা। এই দুইটা ব্যালেন্স মিলে যাবে, এই দুইটা ব্যালেন্স মিলে যাবে। মিলে যাবে। তাহলে দ্বৈতদের সংশোধন পদ্ধতি হলে তুমি দুইটা ব্যালেন্স নিয়েই অঙ্ক শুরু করবা এবং দুইটা ব্যালেন্সই লাস্টে গিয়ে একই রেজাল্ট হবে। তাহলে বুঝতে পারবো তোমার ম্যাথটা হয়েছে। জি স্যার। আমরা কি একক পদ্ধতি আর দ্বৈতজার পদ্ধতি ক্লিয়ার? জি স্যার জি স্যার। আচ্ছা, এখন আমাদের এটা তো আরেকটা রিকোয়ারমেন্ট ছিল, সেটা হচ্ছে জাবেদা কি করা। যাবে দেখো জাবেদা, এই ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আমাদের জাবেদা আসে। এই জাবেদাগুলো একেবারে সহজ। কিভাবে সহজ, কিভাবে মনে রাখবা? নগদান বইতে যে যে আইটেম লেখা হয়নি শুধু ওই আইটেমগুলোর জাবেদা দিবা। হ্যাঁ, কোনগুলো নগদান বইতে যেগুলো লেখা হয়নি। লেখা হয়নি? তাহলে বলো 1 নম্বরের জাবেদা হবে? না। হবে না, কেন? এটা তো ব্যালেন্স নাকি? জি জি স্যার। 2 নম্বরের জাবেদা হবে? 15,000 টাকা। না। 3 নম্বরের জাবেদা হবে? না। 3 নম্বরের জাবেদাও হবে না, কারণ এগুলো ব্যাংকের সাথে হিসাব, নগদান বইগুলো তো ঠিক আছে। 4 জি নম্বরে স্যার। 4 নম্বরে হবে। জাবেদা হবে, কারণ হচ্ছে এখানে নগদান বইতে তুমি 3,000 টাকা বেশি বাদ দিছো, কিন্তু বাদ দেওয়ার কথা ছিল কত? 2500 টাকা 2500 টাকা, কিন্তু লিখে ফেলছি কত? 3,000। 3,000 টাকা। 3000 তার মানে এখানে আমরা 500 টাকা বেশি লিখে ফেলছি, কারণ 500 টাকা আমরা বেশি পাই না, পাইছি 2500 টাকা, কিন্তু আমরা লিখে ফেলছি 3,000 টাকা। তাহলে এখন আমাদের কি করতে হবে? এটার জন্য জাবেদা দিতে হবে। জাবেদাটা কি দিবা? প্রদত্ত মাত্রা ডেবিট, নগদান ক্রেডিট, কারণ তুমি 500 টাকা বেশি দেখাইছো, এই জন্য নগদান বই ক্রেডিট, নগদান ক্রেডিট করে এটাকে ঠিক করতে হবে তোমার। এই নগদানের জায়গায় অনেকে ব্যাংক লিখে, তোমরা চাইলে ব্যাংকও লিখতে পারো, সমস্যা নাই, তবে নগদান লিখলে হয়, এখন সবগুলো আসলে নগদানে হয়। ব্যাংক আর নগদ এখন সমান সমান হয়ে গেছে, মানে ইকুয়াল হয়ে গেছে ব্যাপারটা। এগুলো তো নগদানই সাধারণত লিখে থাকে, তো তোমরা নগদান লিখে দিবা। কিছু কিছু বইয়ে ব্যাংক লিখছে, তো এখানে নগদান লিখলেও হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার এবার বিনিয়োগের সুদ 15,500 টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে, নগদান মুক্ত হয়নি। তাহলে এটা কি এটা জাবেদা জাবেদা হবে। লিখবো কিনা? যাবে তো হবে। লিখবো স্যার লিখবো। কি জাবেদা দিব? নগদান ডেবিট, সুদ আয় ক্রেডিট। নগদান ডেবিট, সুদ আয় ক্রেডিট। অনেকে চাইলে বিনিয়োগের সুদ ক্রেডিট করতে পারো, কিন্তু এখন স্মার্টলি আমাদের বইগুলোতে সাধারণত এখন এগুলো কি ইন্টারেস্ট রেভিনিউ বোঝায়, মানে সুদ আয় দিয়ে বোঝায়, তো সুদ আয় নামে লিখলে হয়ে যাবে। আদায়ের জন্য 5,500 টাকার চেক ব্যাংকে নগদান, ব্যাংকে আদায় করছে কিন্তু নগদান মুক্ত হয়নি, এটা জাবেদা কি হবে? ব্যাংকে জমা দিলেও নগদান নগদান হিসাব ব্যাংক দেবে। নগদান ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট বা দানাদার ক্রেডিট। কারণ এটা কে কোত্থেকে আদায় করছে? নগদ চেকটা কই থেকে পাইছে? আমাকে নিশ্চয় দানাদার দিছে। জানাদের কাছ থেকে। জানাদার হ্যাঁ, জানাদার আচ্ছা। আর ব্যাংক জমার সুদ হচ্ছে 1,000 টাকা, আর চার্জ করছে কত? 2,500। 2,500 2,500 টাকা। তাহলে সুদের জন্য আমরা জাবেদা দিব নগদান ডেবিট, সুদ আয় ক্রেডিট, আর ব্যাংক চার্জ ডেবিট, নগদান ক্রেডিট। নগদান করে। এই জাবেদাগুলো দিলেই তোমার নগদানের নগদান সংক্রান্ত জাবেদাগুলো কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছি আমরা? জি স্যার ওকে, তো এ হচ্ছে আমাদের মূলত ব্যাংক সমন্বয় বিবরণী। তো এখন তোমরা দেখো, এই যে ব্যাংক সমন্বয় বিবরণীতে
মূলত এই কনসেপ্টগুলো যদি আমরা শেয়ার করে দেই তাহলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী খুব সহজে আমরা করতে পারবো। তোমাদের বইয়ে ব্যাংক সমন্বয় বিবরণীর বেশ কিছু মডেল দেওয়া আছে, সেটা তোমরা পেয়ে যাবা 126 পৃষ্ঠা থেকে 134 পৃষ্ঠা পর্যন্ত, 126 থেকে 134 পর্যন্ত। জি স্যার। এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, তোমরা চাইলে ম্যাথগুলো দেখে নিতে পারো। আগের সিলেবাসে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে ম্যাথ আসতো না, সেই জন্য এখানে প্রিভিয়াস কোয়েশ্চেন দেওয়া নাই। ঠিক আছে? মিলেনিয়ামেও তো দেয় নাই স্যার। ওই তো এই জন্য আগের প্রিভিয়াস ইয়ার ছিল না তো এটা। আচ্ছা স্যার আমরা এইচএসসি এর বোর্ড প্রশ্নগুলা ফলো করতে পারি স্যার? হ্যাঁ, ফলো করতে পারো, এগুলো দেখতে পারো এসএসসির বোর্ড কোশ্চেন গুলো। তবে তুমি যদি আমাদের যে কনসেপ্ট আজকে শেয়ার করেছি আমরা, এই অনুযায়ী তুমি যদি আলোচনা করো বা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করো, দেখবা যে তোমার কাছে এমন একটা কনসেপ্ট চলে আসবে, তুমি আর কখনো এটা ভুল করবে না। জি স্যার। ঠিক আছে স্যার, আমাকে তো একটু আর রেকর্ডটা স্যার শেয়ার করে দিয়েন। হ্যাঁ হ্যাঁ স্যার রেকর্ডটা শেয়ার করে দিয়েন। হ্যাঁ, রেকর্ড শেয়ার হবে, বুঝতে পারছো? আর যদি তোমরা ওই যে লিস্ট মুখস্থ করে অঙ্ক করতে চাও তাহলে তোমরা এটা মনে রাখতে পারবে না, কারণ একটু পর পর দেখবা যে পেজ টাকায় দিতেছো। তোমরা শুধু কনসেপ্ট রাখবা যে আমি যে ব্যালেন্স নিয়ে শুরু করতেছি তার অপোজিট ব্যালেন্সটা হচ্ছে আমার জন্য মডেল। তো মডেলের সাথে আমি শুধু মানে মিলতে যাব, যে আমার ব্যালেন্সটা আমি মিলানোর চেষ্টা করব। আর যদি বোথ ব্যালেন্স কারেকশন মেথড হয় তাহলে তো সমস্যা নাই, দুই পাশে কারেকশন করে দিবা, শেষ হয়ে যাবে। এখানে তোমাদের আরেকটা এই জিনিস আছে, এনএসএফ চেক, নট সাফিসিয়েন্ট ফান্ড। এটার মানে কি একটু মনে রাখবা। এটার মানে হচ্ছে ধরো দেনাদার আমাকে চেক দিয়েছে, তো আমি কি করছি, আমার ব্যাংকে বলছি ভাই এই চেকটা একটু আদায় করো তো আমার দেনাদারের কাছ থেকে। এখন ব্যাংক ওই দেনাদারের অ্যাকাউন্ট ঘাইটা দেখতেছে তার অ্যাকাউন্টে টাকা নেই, তখন এই টাকাটা কি হবে, এই চেকটা ডিফল্ট হয়। এটাকে বলা হয় নট সাফিসিয়েন্ট ফান্ড বা এনএসএফ চেক। ক্লিয়ার? এনএসএফ স্যার, এনএসএফ। নট সাফিসিয়েন্ট ফান্ড জি স্যার। মানে দেনাদারের অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার কারণে পর্যাপ্ত টাকা নাই। চেকটা প্রত্যাখ্যাত হয়। চেকটা কি হয়? প্রত্যাখ্যাত। প্রত্যাখ্যাত হয়। এটা যদি বোথ ব্যালেন্স করো তাহলে এটা নগদান বইতে নগদান বইতে না যোগ করে দিবা, সরি বিয়োগ করে দিবা। নগদান বইতে এনে কি করে দিবা? বিয়োগ করে দিবা। বোথ ব্যালেন্স কারেকশন, এটা নগদান বইতে বিয়োগ করে দিবা। আর টোটাল কাজটা হচ্ছে কি, এই চেকটার কারণে তুমি নগদান বইতে টাকাটা যোগ করে রাখছো, কিন্তু ব্যাংক টাকাটা আদায় করে নাই, আদায় করতে পারে নাই, ব্যাংক এখনো যোগ করে নাই। এটা হচ্ছে মূল কাজ। তুমি যোগ করছো কিন্তু ব্যাংক যোগ করে নাই, কারণ তুমি যখন ব্যাংকটার দায়িত্ব দিছিলা তখনই তুমি যোগ করে নিছিলা, কিন্তু ব্যাংক এটা এখনো আদায় করতে পারে নাই, সেজন্য ব্যাংক এখনো যোগ করেনি। তার মানে তোমার নগদান বইতে টাকাটা যোগ করা আছে কিন্তু ব্যাংকের বইতে টাকাটা যোগ করা নাই। বুঝতে পারছি? স্যার তাহলে যে পদ্ধতিতে তাহলে ব্যাংকের সাথে এটা প্লাস ব্যাংকের করে সাথে না দিতে তো, হয়। ব্যাংকের সাথে না তো, নগদান থেকে বাদ দিবা। আচ্ছা আচ্ছা। উভয়ের পদ্ধতিতে ব্যাংকের সাথে কি দিবা, সরি নগদানের সাথে বাদ দিবা, বুঝছো? আর নগদান বই নিয়ে কাজ করলে, নগদান বই নিয়ে কাজ করলে নগদান বই থেকে বাদ দিবা, কিন্তু ব্যাংকের বই নিয়ে যদি কাজ করো তাহলে ব্যাংকের বইয়ে যোগ করে দিবা। বুঝতে পারছি? আরেকটা কনসেপ্ট মনে রাখবা। ধরো তুমি অঙ্ক করতেছো জুন মাসের 30 তারিখ 2017 বা 2020 2025 জুন মাসের 30 তারিখ। তোমাকে যদি বলা হয় একটা চেক পাঠাইছি, চেকটা জুলাই মাসের 2 তারিখে পরিশোধ করা হয়েছে, তার মানে তোমার ধরে নিতে হবে তুমি যেদিন অঙ্ক করতেছো ওই দিনটা অপরিশোধিত ছিল, তার মানে ওইটা ওই দিন অপরিশোধিত হিসাবে তোমার অঙ্কটা করে যেতে হবে, কারণ তুমি তো জুলাই মাসের 2 তারিখের কাজ করতেছো না, তুমি জুন মাসে এটা অপরিশোধিত ছিল, এভাবে হিসাব করতে হবে। বুঝছি আমরা? স্যার তখন ওই মানে ওইটা কি করব স্যার?
ওটা তুমি ধরে নাও ওটা পরিশোধ নগদান হয় নাই, বই নিয়ে কাজ করলে ওটা পরিশোধ হয় নাই। এটা কয় মাসের ধরবো স্যার? না না, মাসের তো হিসাব না, বুঝো ব্যাপারটা। অর্থাৎ তোমাকে এখানে বলে দিছে যে একজন পাওনাদারকে প্রদত্ত চেক 20,000 টাকা, ধরো পাওনাদারকে প্রদত্ত চেক 20,000 টাকা জুলাই মাসের 2 তারিখে পরিশোধ হয়েছে। তাহলে এখন তুমি অঙ্ক করতেছো জুন মাসের 30 তারিখ। তাহলে তোমার বলো তো জুন মাসে কি এই চেক পরিশোধ হয়েছিল না আউটস্ট্যান্ডিং রয়ে গেছে? না স্যার পরিশোধ হয় নাই। তাহলে এখন চেক পরিশোধ না হলে তুমি কাউকে চেক দিছো, পরিশোধ হয় নাই, তার মানে কি নগদান বইয়ের টাকা কমাইছো কিন্তু ব্যাংক থেকে টাকা কমে নাই, ওই অনুযায়ী কাজ করে দিবা। কারণ তুমি তো যে চেকটা পরিশোধ হয়েছে মানে কি তুমি যেদিন হিসাব করতেছো তার পরের কি তারিখে, তো পরের তারিখে কোনো কিছু হইলে ওটাকে তুমি যেদিন অঙ্ক করতেছো ওই দিন এটাকে ওই কাজটা হয় নাই মনে করে তুমি কাজটা করতে হবে। ওকে স্যার। বুঝছো? এই কনসেপ্টটা মনে রাখবা। অনেক সময় এরকম তারিখ দিয়ে তোমাদেরকে বিপদে ফেলাই দেয়। যেমন এখানে তোমাদের বইয়ে দেখো এই যে এই কি বলা হয় 127 পৃষ্ঠা লেখা আছে 2017 সালে টোটাল ক্যাশ রিসিভ 10,500 টাকা ওয়াজ ব্যাংক। আমরা নগদ পাইয়া 10,500 টাকা সাথে সাথে ব্যাংকে জমা দিয়ে দিছি, বাট ক্রেডিটেড হিজ অ্যাকাউন্ট অন দ্য ফলোইং ডে। কিন্তু পরের দিন ব্যাংক আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করছে। তাহলে বলো তো আমরা যেদিন জমা দিছি ওই দিন কি ব্যাংকে জমা হয়েছে? না না। তাহলে নগদান না, বই আমরা স্যার। যোগ করছি কিন্তু ব্যাংকে জমা হয় নাই। এখন তুমি বলতে পারো স্যার পরের দিন তো জমা হয়েছে, পরের দিন তো তুমি অঙ্ক করতেছো না, তুমি তো আগের দিন অঙ্ক করতেছো, তাহলে পরের দিন তো জমা হবে তুমি কেমনে জানলা? তাহলে তুমি দেখবা যেটা জমা হয় না ওইটা ধরেই করবা তুমি। জি স্যার। ক্লিয়ার আমরা? জি জি স্যার। তাহলে এই এই ব্যাপারগুলো নিয়ে তোমরা একটু সবগুলো ম্যাথ এগুলো শেষ করে ফেলো এবং যার যার প্র্যাকটিস বা সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো, ঠিক আছে? জি স্যার। ওকে। জি স্যার। তাহলে এটা তোমরা কমপ্লিট করে আমাকে আগামী কালকে কি বার? কালকে তো রবিবার, সোমবারে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো, তারপর ভুল সংশোধন নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, ঠিক আছে? জি স্যার। ওকে। তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণী সবাই এই ডিউ টাইমের মধ্যে শেষ করে ফেলবো ইনশাল্লাহ। জি স্যার অবশ্যই। ইনশাআল্লাহ। ওকে। আর জি তোমাদের স্যার। কোনো কনফিউশন থাকলে সেটা আমাদের গ্রুপে আলোচনা করতে পারবা, তবে গ্রুপে তোমরা ছবি পাঠাইও না, ঠিক আছে? ছবি না পাঠাই যেটা করবা তুমি যে তোমার যে সমস্যাগুলো সমস্যা সমাধান সব যা যা পাঠানো দরকার সেটা কি করবা, একটা পিডিএফ করবা। পিডিএফ কিভাবে করে? তোমরা যে ক্যাম স্ক্যানার একটা অ্যাপস আছে ওটাতে ছবি তুলে তুমি পিডিএফ আউটপুট দিতে পারবা। ওকে স্যার। জি স্যার। তাহলে যেটা হয় হচ্ছে আমাদের এই ছবিগুলো অনেক সময় যে আমার আমার মোবাইলে এখন ওই যে হাজার হাজার ছবি আসার কারণে দেখা গেল আমার মোবাইলটা পুরো কাজ করতেছে না, অনেকটা স্লো হয়ে গেছে, কারণ এত মানে জায়গার অভাব হয়ে গেছে, এত ছবি আসে। কারণ হোয়াটসঅ্যাপে ছবি আসলে এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যায়। তো তোমরা যদি পিডিএফটা আদান প্রদান করো তাহলে পিডিএফটা হোয়াটসঅ্যাপে থাকলো, এটা আর আমাকে ঝামেলা করলো না বা তোমাদের কারোর তো সমস্যা হবে না। ওকে স্যার। ওই তো ক্যাম স্ক্যানারটা নামাইয়া সবাই যেটাই পাঠাবা পোস্ট করার সময় ওইটার ওই ছবিটা তুলবা, ছবিটা তুলে এটাকে পিডিএফ আউটপুট করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবা। দেওয়ার পর তুমি তোমার প্রশ্নটা বা ইয়া করতে পারো যে আমাদের ভয়েস আকারে নিচে বলে দিতে পারো। জি স্যার। ওকে। এভাবে তোমরা গ্রুপে স্টাডি করতে পারবে, আমাদের গ্রুপে সমস্যা নেই, ঠিক আছে? তাহলে ভালো থেকো সবাই, কেমন? জি আসসালামু আলাইকুম জি স্যার। স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।